মধ্যে অনেকেই প্রশ্ন করেন কিংবা আপনারা অনেকেই হয়তো আপনার বাড়ির মানুষজন আছেন কিংবা পাড়ার আত্মীয় স্বজন কিংবা আপনার নিজের মনেই এই প্রশ্ন সবসময় প্লেড হয় যে আমাদের রাজ্যে কংগ্রেসের কি রোল, রাজ্যে কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের কি রোল। কোনো সময় বামফ্রন্টের সঙ্গে থাকে, কোনো সময় বলে একলা যাব, কোনো সময় বলে 2011-তে তৃণমূলের সঙ্গে জোট ছিল, এখন তৃণমূল সব থেকে দুর্নীতিগ্রস্ত দল। কিন্তু এজেন্ডা কি, ন্যারেটিভ কি, প্ল্যান কি, খুব ইম্পর্টেন্ট কিন্তু যে কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের কি রোল, এটা গেল প্রথম। দ্বিতীয়, 26-এর যত ভোট আসছে, প্রদেশ কংগ্রেস কি করবে, সংগঠনের দিক থেকে কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, আপনারা প্রত্যেকে জানেন। বাম ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে কিন্তু তারা ইলেকশনে যায়। সুতরাং 26-এ কি আবার জোট হবে, আর জোট হলে সেই জোট কতটা মজবুত হবে, সেই জোটে কি আদৌ কোনো জট থাকবে নাকি জোর থাকবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এ নিয়েই আমাদের আজকের পর্ব, এবং অবশ্যই তার সঙ্গে থাকছে কাশ্মীরে যে হত্যালীলা হয়েছে হিন্দুদের ওপর, সেটা নিয়েও কিন্তু আমাদের পর্বে আজকে ডিসকাশন থাকবে। এবং তার সঙ্গে এসএসসি স্ক্যাম, প্রত্যেকে আপনারা জানেন এসএসসি স্ক্যামে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট দিতে পারেনি রাজ্য সরকার, আদৌকে দিতে পারবে, কংগ্রেসের কী রোল। আপনারা নীতি নির্ণয়ের দুর্নীতি দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আর এই নিয়ে আমাদের আজকের পর্বে আমরা আমার পাশে আছেন, পরিচয় করিব আপনাদের সঙ্গে প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, আপনাকে নীতি নির্ণয় দুর্নীতিতে স্বাগত। আমি প্রথমে যে যা দিয়ে পর্ব শুরু করলাম, আপনাদের কি এজেন্ডা বলুন তো? মানুষজন তো সন্দিহান যে কংগ্রেস কি, মানে রাজ্যে কংগ্রেস কি আছে বলুন। কেন আপনার কি সন্দেহ আছে যে রাজ্যে কংগ্রেস আছে কিনা? তাহলে আমি কোন দলটা করি? আমি তো কংগ্রেসটাই করি। বা যাই হোক, আপনি অনেকগুলো কথা বললেন, আমি শুনলাম যে কংগ্রেস জোটে যায় নাকি বামফ্রন্টের সাথে। যেহেতু আমাদের অস্তিত্বের অভাব সেহেতু আমরা জোটে যাই না, তা না। কথাটা যখন মানে ডিস্টর্টেড হয়ে গেল, কথাটা বলুন, আপনি বলুন। যে বিষয়টা হচ্ছে, দেখুন একটা জিনিস তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হওয়ার পর কংগ্রেসের ক্ষমতা অনেকটা খর্ব হয়েছে, এবং সেখানে আমাদের যে মানে পোটেনশিয়ালিটি কিন্তু কোনো জায়গা থেকে আমাদের কমেনি। কিন্তু আমাদের ক্ষমতা খর্ব হয়েছে মিন্স আমাদের কর্মীরা চলে গেছে, নেতারা চলে গেছে, কর্মীদের থেকে বেশি নেতারা চলে গেছে, কর্মীরা এখনো মাঠে ময়দানে খাটে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন আমরা আমাদের অনেকেই বলে আপনারা তো শূন্য হয়ে গেছেন। আমরা শূন্য হয়ে গেছি, বাট আমরা কিন্তু ফ্যাক্টর। 2009 এবং 2011-তে 2009-এ মমতা ব্যানার্জি যে লোকসভা লড়লেন, সেই লোকসভায় 1 থেকে 19 আসলেন কংগ্রেসের হাত ধরে। 2011-তে তিনি বাংলার মসনদে বসলেন, বাংলার ক্ষমতায় আসলেন কংগ্রেসের হাত ধরে। সেদিন যদি কংগ্রেসের হাতটা উনি না ধরতেন, তাহলে ওনার ওই 2001-এ এবার না হলে নেভার যেরকম বলেছিলেন সেরকম নেভারই থেকে যেত। তাহলে সুস্মিতা দি, আমি একটু ইন্টারাপ্ট করে বলবেন। আপনি বললেন 2011-তে কংগ্রেসের সঙ্গে, আমি প্রথমেই বলেছি কিন্তু সে কথাও বলেছি যে কংগ্রেসের সঙ্গে ক্ষমতায় যদি জোট না হতো তাহলে কিন্তু বামফ্রন্টকে হারানো যেত না। 34 বছর ইজ আ লং টাইম। তাহলে সেই কংগ্রেস আজ তৃণমূলকে সব থেকে দুর্নীতিগ্রস্ত দল বলছে। কোনো জায়গায় কি অনুতপ্ত আপনারা? আফসোস হয় যে এরম একটা দলের সঙ্গে জোট করেছিলাম? অবশ্যই আমি অকপটে স্বীকার করছি, আমার একটুকু কোনো লজ্জা নেই মানুষের কাছে, মানে হাত জোর করে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। 2009 এবং 2011-তে আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম যে তৃণমূলকে ভোটটা দিন। তার কারণ বাংলায় যে জগদ্দল পাথরের মতো 34 বছর ধরে বাম শাসন চলছে, এই বাম শাসনকে সরানোর জন্য আমরা চেয়েছিলাম সেদিন বাংলার বুকে বাংলায় আবার নতুন সূর্য উঠুক, নতুন সূর্যের উদয় হোক। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখলাম তৃণমূল কংগ্রেস আজকে দুর্নীতিতে একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, সেই জায়গায় আপনি এই যে একটু আগে বললেন না স্ট্যান্ডটা কি আমাদের স্ট্যান্ডটা, আমরা বাংলায় তৃণমূলের বিরোধিতা করছি, ওদিকে ইন্ডিয়া জোটে সর্বভারতীয় প্রেক্ষাপটে আমরা তৃণমূলের সাথে আছি। দেখুন, ইন্ডিয়া জোটটার তৈরি হবার প্রেক্ষিতটা
টোটালি আলাদা। সেখানে প্রেক্ষিতটা হচ্ছে লোকসভার ভোটে বিজেপিকে পরাস্ত করার জন্য, বিজেপিকে হারানোর জন্য এই যে সাম্প্রদায়িক যে বিষ মানে বিষ চারিদিকে ছড়িয়ে দিয়েছে বিজেপি এবং যে বীজ বপন করেছে তাকে পরাস্ত করার জন্য আমরা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ আর বৃহত্তর স্বার্থের জন্য কিন্তু আমরা ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করেছি। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বিজেপি বিরোধী সমস্ত দলের সাথে আমরা যেতে মানে জোট করতে রাজি হয়েছি। কিন্তু তাই বলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় যে দুর্নীতি হচ্ছে, আজকে আপনি বলুন বাংলায় চাকরি চুরি, বাংলায় কয়লা চুরি, পাথর চুরি, হ্যাঁ বালি চুরি, লাস্টে ট্রিপল চুরি পর্যন্ত, মানে চুরির লেভেলটা এমন জায়গায় চলে গেছে চুরি করতে করতে। আর এই ৭৫-২৫-এর ভাগাভাগি যে ভাগাভাগি, এর বিরুদ্ধে আমাদের কিন্তু এই লড়াই ছিল, আছে এবং থাকবে। আমরা কিন্তু এই জায়গাটা থেকে সরবো না। আর ২৬-এ এটা টু আর্লি, ২৬-এ কি হবে না হবে, কার সাথে আদৌ কারোর সাথে আমরা জোট করবো কিনা, নাকি আমাদের হাইকমান্ড বলবে একা লড়াই করতে, দিস ইজ টু আর্লি। এত তাড়াতাড়ি কিন্তু সেটাকে আপনারা প্রেডিক্টও করতে পারেন না, বলতেও পারেন না, কোনোটাই না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বক্তব্য, আমাদের সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে তাদের সাথে হাত মেলাতে আমরা একটুকু কুণ্ঠাবোধ করব না। কিন্তু রাজ্যের প্রেক্ষিতে, রাজ্যের পার্সপেক্টিভে যদি আপনি দেখেন, এই চুরি, সন্ত্রাস, দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। বেশ সুস্মিতাদি, আমরা রাজ্যে আসবো, রাজ্যের ক্ষেত্রে আসবো। তার আগে আমরা যেটা বললাম যে কাশ্মীরে যে হত্যা লীলা চলেছে, যা আপনারা প্রত্যেকে জানেন, পেহেলগাঁওতে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে ইনফ্যাক্ট। এবং সেখানে যা হয়েছে, সেখানে বেছে বেছে কিন্তু হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে। মোদিকে আদমি হে গুলি করো। এবং আমাদের রাজ্য থেকে ৩ জন, সুস্মিতাদি ৩ জন, তার ভেতর থেকে কি বলবেন? মোদি কি আদমি হ্যাঁ খুন করো, এই ন্যারেটিভটা তৈরি করে দেওয়া হচ্ছে না তো? আপনারা মিডিয়ারা সেটা তৈরি করছেন না তো? এটাও তো একটা ব্যাপার হতে পারে যে সরকার এই ন্যারেটিভটাকে সেট করে দিচ্ছে আর মিডিয়া সেটাকে প্রসিড করছে। তার কারণ হচ্ছে, আমি বলছি কথাটা, আপনি যখন বললেন, আমি প্রথমে যাদের এই প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি আমার মানে সহানুভূতি এবং আমার সমবেদনা জানাই, এবং যারা চলে গেছেন তাদের আত্মার প্রতি আমার মানে শ্রদ্ধা জ্ঞাপন করি। বিষয়টা হচ্ছে, দেখুন, এই কাশ্মীর কিন্তু জ্বলন্ত ইস্যু, বরাবরই জ্বলন্ত ইস্যু, এবং যেহেতু এটা বার্নিং ইস্যু, এই কাশ্মীরকে নিয়ে নরেন্দ্র মোদী অনেক রাজনীতি করেছেন। ৩৭০ ধারা বিলুপ্ত করে দেওয়ার পর নাকি বা কাশ্মীরে এত শান্তি বিরাজ করছে, মানুষজন যেতে শুরু করেছিলেন। ইনফ্যাক্ট টুরিস্টরা আগেও যেত, আগে যেত না তা না, যখন ৩৭০ ধারা ছিল তখনও টুরিস্টরা যেত। মাঝে বিভিন্ন কারণে, অশান্তির কারণে, সেটা যেহেতু একটা মানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা, একটা বাতাবরণ একটা টাইমে তৈরি হয়েছিল, তার ফলে সেই যেটা বন্ধ হয়ে গেছিল আবার সেটা স্টার্ট হয়েছিল। কিন্তু বিষয়টা সেইটা না। বিষয়টা আমি আপনাকে একটা জিনিস মনে করাতে চাই। আপনার পুলওয়ামা কাণ্ডের কথা মনে আছে কিনা জানি না। পুলওয়ামার ঘটনার সময় কেউ কিন্তু ওই স্বীকার করছিলেন, আমাদের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু স্বীকারে গেছিলেন সেই সময়। এবং তখন কাশ্মীরের যে রাজ্যপাল সতপাল মালিক, সেই সতপাল মালিকের কথা আপনার মনে আছে কিনা আমি জানি না। সতপাল মালিক কি বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর সম্বন্ধে, এটা ম্যানমেড না ন্যাচারাল ছিল, সেটাও কিন্তু এটা ভাববার জায়গা এসে গেছে সেই কথাটা শুনে। তার কারণ হচ্ছে, যদি ম্যানমেড হয়ে থাকে তাহলে বলবো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনো মানুষকে নিয়ে, কোনো মানুষের প্রাণ নিয়ে খেলা করার অধিকার কাউকে ভগবান দেয়নি। আমি এখানে রাজনীতির বাইরে গিয়ে বলছি, এবং সেই যে মনুষ্যত্বের দিক থেকে বলছি। এবং আরেকটা যে কথাটা, সেটা হচ্ছে, আপনার মনে আছে কিনা জানি না, সার্জিক্যাল স্ট্রাইকের নামে অনেক সার্জিক্যাল স্ট্রাইক ভারতবর্ষের মানুষ দেখেছে, এবং সেই সার্জিক্যাল স্ট্রাইকের নামে এরকমও বহু প্রশ্ন উঠেছে। বিরোধীরা বলেছে সার্জিক্যাল স্ট্রাইক হলো, তাহলে পাকিস্তানের সেনাদের যখন মারলো তাহলে তাদের বডি কোথায় গেল, এরকমও বিভিন্ন প্রশ্ন উঠেছে। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক সেদিন হয়েছিল, সবচেয়ে বড় সার্জিক্যাল স্ট্রাইক, যেদিন ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়ে শ্রীমতী গান্ধী
পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল। ঠিক। এইটাকে বলে আসল সার্জিক্যাল স্ট্রাইক। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে কর্তব্য এবং যেই মানে তাদের যে ডিউটিস তাদেরকে চিহ্নিত করা হবে সন্ত্রাসবাদীদের, এবং রাজনাথ সিং এটাও বলেছেন যে খুব দ্রুত এর পাল্টা অ্যাকশন আমি আপনাকে আবারও বলছি, 1,500 জনকে আটক করা আমি হয়েছে। আপনাকে আবারও বলছি, আগেও কাশ্মীরে হানাহানি অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা হয়েছে, মানে জ্বলন্ত বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষকে গুলি করে মারা হয়েছে। এইভাবে হিন্দু বেছে বেছে গুলি করে আমি মারা, আপনার সঙ্গে সহমত। এইটা কিন্তু এটা কোনোদিনও প্রথমবার হয়নি। আমি This is সহমত। the first time। ঠিক, এবং ঠিক। এইটা কতটা এটার পিছনে কি রহস্য আছে সেটারও তদন্ত হওয়া উচিত। আর আমাদের আজকে আমাদের সেনাবাহিনী যথেষ্ট, তারা যথেষ্ট আমি বলবো Well মানে equipped, মানে একদম। এবং শুধু ইকুইপ না, আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টও অনেক স্ট্রং। Absolutely. সেখানে র কি করছিল, রয়ের কাছে কোনো খবর ছিল না। আপনি ঠিক, বলছেন ঠিক। পেহেলগাঁওয়ের মতো একটা মানে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এক্সিলেন্ট টুরিস্ট স্পট যেটা, একদম, একদম। সেই পেহেলগাঁওয়ের মতো, এবং সেখানে অল টাইম লোক ঠিক ঠিক করে মানে ইয়েতে টুরিস্টে, সেরকম একটা জায়গায় অ্যাটাক করলো, রয়ের কাছে কোনো খবর নেই। তার মানে আমি তো বলবো এরকম স্বরাষ্ট্র থাকার দরকারই নেই। সেই এবং প্রধানমন্ত্রী কিছুদিন আগে ইউনিসেফের সাথে গিয়ে কি ফুসুর ফুসুর কি মিটিং করলেন জানি না। আমরা আবার দেখেছি পাকিস্তানকে নিয়ে এত কথা প্রধানমন্ত্রী বলেন, আবার নওয়াজ শরীফের বাড়িতে বিনা নিমন্ত্রণে তিনি নিমন্ত্রণ খেতেও চলে যান। তার সুতরাং আদতে ঘটনাটা কি, আমার মনে হয় তদন্ত হওয়ার খুব দরকার। একদমই আমরা সেদিকে নজর থাকবে। তার সঙ্গে এবার সুস্মিতাদি রাজ্যের দিকে আমরা আসি। রাজ্যে কিন্তু এই মুহূর্তে এসএসসি স্ক্যাম নিয়ে কিন্তু তোলপাড়। হ্যাঁ, এবং সেখানে আমার আপনাকে প্রশ্ন করবো যেটা, যে এই যে যোগ্য অযোগ্য, শিক্ষামন্ত্রী বলছেন ডেডলাইন দিয়ে বললেন 21 তারিখের মধ্যে, 21 এপ্রিল 21 তারিখের মধ্যে আমরা যারা যোগ্য তাদের আমরা আইডেন্টিফাই করে এসএসসি লিস্ট দেবে। আবার তারপরে তাকে বলতে শোনা গেল রাত্রি 12টার সময় সেই সংবাদ মাধ্যমকে বলছে কোর্টের অনেক ল আছে, লয়ারদের সাথে কথা না বলে আমি বলতে পারবো না, আমার করা সম্ভব নয়। কি দেখবেন, কিভাবে দেখছেন, মানে এই যে যোগ্য অযোগ্য লিস্ট যদি সত্যি প্রকাশ করতে কি এসএসসি কোনদিন পারবে? সুস্মিতাদি কি মনে করছেন? বিষয়টা কি জানেন তো, খুব লজ্জা লাগছে আজকে দর্শকদের সামনে বলি, আমি বাই প্রফেশন টিচার, বেশ, এবং আমার সেদিনকে খুব কষ্ট হয়েছিল, ভিতরে খুব লজ্জা হয়েছিল যেদিকে পুলিশে দেখেছিলাম যে টিচারদেরকে লাথি মারতে এবং টিচারদেরকে লাঠি পেটা করতে। যে শিক্ষক সমাজ আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সবাই তৈরি হয় কিন্তু এই শিক্ষকদের হাতে। আজকে সেই নোবেল প্রফেশনটাকে রাস্তায় টেনে নামিয়ে নিয়ে আসলে, আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে আমি যদি পুরনো ব্যাকে যাই অনেকটা টাইম লাগবে, এত কিছু তো আমি বলতে পারবো না, শুধু এইটুকু আমি আপনাকে বলছি, আপনি ভেবে দেখুন এই যে যোগ্য অযোগ্যদের যে লিস্ট বলেছিল 21 এপ্রিলের মধ্যে বের করবে, এবং সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যোগ্যদের মায়না দেওয়া হবে, অযোগ্যরা যতদিন মায়না নিয়েছেন সেই মায়নার টাকা তাদের ফেরত দিতে হবে, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা চাকরি করতে পারবে, তারপরে তারা নতুন করে আবার পরীক্ষায় বসবে। একটু থামাই, আমি আপনাকে বলতে সুবিধা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য অযোগ্য কারা টিচারদের দেখার দরকার নেই। এইটাতেই আসছিলাম, বলুন, এইটাতেই সুবিধা হবে, এই জায়গাটাই আমি বলতে যাচ্ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন, তার মানে তিনি সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন। তিনি বলছেন আপনারা চাকরিতে যান, আপনাদের দেখার দরকার নেই কে যোগ্য কে অযোগ্য, আমরা মায়না দেবো, গভর্নমেন্ট মায়না দেবে। আরে গভর্নমেন্টই তো এই স্ক্যামটা করলো। আজকে যদি গভর্নমেন্ট এই স্ক্যামটা না করতো তাহলে তো আজকে সেই ছেলে মেয়েগুলো রাস্তায় থাকতো না। 21শে এপ্রিলের মধ্যে আপনি যোগ্য অযোগ্য লিস্ট বার করতে পারলেন না মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, আপনারা দিতে পারলেন না। কেন পারলেন না সুস্মিতাদি, কেন পারলেন না? তার কারণ হচ্ছে তারা জানেন এই যে অযোগ্য এবং অযোগ্য যে নাম্বার অফ যোগ্য মানে এলিজেবল ক্যান্ডিডেটস আর মানে নাম্বার অফ মানে যারা অযোগ্য, তারা কিন্তু এই সংখ্যাটা ঠিক কিনা এইটাও কিন্তু একটা ভাববার জায়গা আছে।
তার কারণ হচ্ছে দেখুন, আজকে যদি সংখ্যাটা সঠিক হতো এবং ওএমআর শিটের মিরর ইমেজ যদি থাকতো সত্যি সরকারের কাছে, সরকার সেটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। সরকারের এই শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এরকম কিছু এসএসসির লোকেরা, এরা যদি এইগুলো ডিস্ট্রয় করে থাকে, এগুলোকে রেস্টোর করাও সম্ভব। রেস্টোর করা সম্ভব না তা কিন্তু না, তাহলে কিন্তু সিবিআই রেস্টোর করতে পারতো না। সিবিআই হায়দ্রাবাদের একটা কোম্পানি থেকে কিন্তু এগুলোকে রেস্টোর করে নিয়ে এসছে। এবার কথা হচ্ছে, আপনি বলছেন যোগ্যদের চাকরিতে মায়না দেবেন, মানে সুপ্রিম কোর্ট বলছে যোগ্যকে চাকরিতে মায়না দেওয়া হবে 31 তারিখ পর্যন্ত, 31 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। আপনি আজকে তাহলে এটা বলুন, আপনি ডিআই কে তাহলে দেবেন কি করে যোগ্য অযোগ্য তালিকা? ডিআই কে তো আপনাকে দিতে হবে যোগ্য অযোগ্যের তালিকা। তাহলে আপনি সেই যোগ্য অযোগ্যের তালিকা তো আপনার কাছে নেই, আপনি প্রকাশ করতে পারছেন না। আপনি এতবার যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, যাদের পাশে গিয়ে আবার সেই অবয়ার সেই অনিকেত মাহাতোরা গিয়ে যাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, বাংলার বুকে এরকম দুর্নীতি একটার পর একটা যখন চলছে, আজকে যেই অবহেলার জন্য আজকে ডাক্তার সমাজ নেমেছিল রাস্তায়, সেই ডাক্তার সমাজ আবার গিয়ে শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যোগ্য অযোগ্যের লিস্ট দিতে পাচ্ছেন না। সুস্মিতাদি আমি একটু থামাই, আপনি যেগুলো বললেন একদম সত্যি কথা। আরজি করের পর ডাক্তাররাও রাস্তায় বসেছেন, শিক্ষকরাও রাস্তায় বসেছেন, একদম ঠিক কথা। কিন্তু তৃণমূলের লোকজন, যারা শাসক দলের লোকজন, মুখপাত্র যারা এখানে এসছেন, তারা বলছেন যে আপনাদের তো এমনি কোনো কাজ নেই, কয়েকজন রাস্তায় বেরিয়েছে, তাদের সঙ্গে মিলে রাজ্যকে উত্তপ্ত করছে। বলুন। হ্যাঁ, আমাদের কাজ নেই। আমরা বান্ধবীদের বাড়িতে কিংবা বন্ধুদের বাড়িতে খাটের তলায় 50 কোটি টাকাও রাখি না, আর আমরা বালিও চুরি করি না, আমরা কয়লাও চুরি করি না, আমরা ত্রিপল চুরি বলছে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, আপনাদের কোনো অস্তিত্বই নেই। আমাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, তাই জন্য তাদের সর্বভারতীয় তকমাটাও তারা খুইয়েছে। আমরা একটা সর্বভারতীয় দল হিসেবে আমরা যেমন, আপনারা যেমন সব জায়গায় ভোট কাটুয়া হয়ে আমাদের বিরুদ্ধে যান যে ভোট কাটতে আমাদের, কিন্তু আপনারা জমানা বাজেয়াপ্ত হয়ে আপনারা ফিরে আসেন। তাই আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই, ওই কংগ্রেসের কাছেই কিন্তু বারংবার মমতা ব্যানার্জিকে ছুটে যেতে হয় যে তার মানে পিঠটাকে বাঁচানোর জন্য। তাই জন্য আমরা একটা কথা বলছি, একদম সিম্পলি একটা বাইনারি ভিশন তৈরি করার জন্য এই হিন্দু মুসলিম লড়াই, এই দুর্নীতি, এই চাকরি সব এবং মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, সেসব নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, কোনো কথা নেই। চাকরি নিয়ে কোনো কথা নেই। একটাই কথা এসে দাঁড়িয়েছে, কোন ধর্ম। আর এই যে 26,000 ছেলেমেয়েরা, মানে 25,000 প্রভাব পড়বে, ইলেকশনের ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে জানি না আমরা, কিন্তু মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, মানুষ প্রতিবাদ করতে শিখেছে, সেটা অভয়ার মৃত্যুতে মানুষ দেখিয়ে দিয়েছে। আজকে আপনি কি বলছেন, হুলিজমের একটা ইয়ে থাকে, এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। আজকে 14ই আগস্ট যে আরজি করে যেই মানে ইয়েটা হয়েছিল, যেই অ্যাটাকটা হয়েছিল, মাত্র 70 জন মিলে অ্যাটাক করেছিল, হয়তো বাইরে হয়তো বেশ কিছু লোক জমা ছিল, 500ও ছিল না। আচ্ছা, সেখানে 500 পুলিশ গিয়ে লোকাচ্ছে কোথায় না, নার্সদের টেবিলের তলায়। আর সেই পুলিশ এসএসসির যারা আন্দোলন করছে, এই শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত ছেলে মেয়েদেরকে তারা লাথি মারছে। এটা হচ্ছে প্রশাসনের ভূমিকা। আর এই বাংলায় আমরা বাস করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী এবং তার শিক্ষামন্ত্রী দুজনের কথার মধ্যেই তো কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা সবাই যোগ দিন, আর ওইদিকে শিক্ষামন্ত্রী বলছেন যোগ্যরা যোগ দিন। আজকে আপনি চিন্তা করুন, কালকে একটি মেয়ে বলছিল, আমি শুনে খুব অবাক লাগছিল, আমি ওই মানে সোমা দাস যার চাকরিটা রয়ে গেল, সোমার সাথে হ্যাঁ, ও ক্যান্সার আক্রান্ত, আমি ওর সাথে প্রচুর প্যানেল করেছি, আমি এসএসসি ক্যান্ডিডেটদের সাথে প্রচুর প্যানেল করেছি, টেট, এসএসসি, এদের সাথে। সোমার মানে ঘটনাটা শুনলে মানে আপনার নিজেরও খুব খারাপ লাগবে। আমি নিজে খুব হয়েছি যে সোমার চাকরিটা রয়েছে, অন্তত ট্রিটমেন্টটা হবে তাতে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি এসএসসি সেসব ছেলেমেয়েদের সাথে কথা বলেছি। আমি শুধু একটা কথাই বলতে চাইছি যে আজকে যেই ছেলেমেয়েগুলো পড়াশোনা করে পরীক্ষা দিল, সেই পরীক্ষায় ধরুন কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছে, কেউ নিজের যোগ্যতায়, এলিজিবিলিটিতে চাকরি পেয়েছে। যারা নিজেদের এলিজিবিলিটিতে চাকরি পেয়েছে, তারা পড়াশোনা করলো, আজকে এত বছর তারা চাকরি করলো, আবার তারা পরীক্ষা দেবে। ইজ ইট পসিবল?
এটা তার সম্ভব? তারা তো এতদিন ডিটাচ হয়ে গেছে। একদম। সেই যাদের যে প্রিপারেশনটা, তাদের যে মানে এন্থুটা, সেই এন্থুটা সেটাই তো নষ্ট হয়ে গেছে। সেই টেম্পারমেন্টটাই তো নেই আর। সেই টেম্পারমেন্টটা সরকার কিন্তু এটাকেই কাজে লাগাবে। এই এই এসএসসি নামে আরো দুর্নীতি হবে, এবার ফর্মও বিক্রি হবে, হয়তো কোশ্চেন পেপারেও বিক্রি হবে। বেশ। দুর্নীতির লেভেলটা এমন জায়গায় চলে গেছে না বাংলায়। বাংলায় যদি এই দুর্নীতি লেভেল বন্ধ না করা যায়, আগামী দিনে বাংলা দুর্নীতির জন্য নাম করবে। যেমন আমরা আগে শিক্ষার জন্য নাম করেছিলাম, বাংলা আমাদের সংস্কৃতির মানে জন্য আপনি নাম বলছেন করেছিল। দুর্নীতিশ্রী বলে কোনো উপাধি? হ্যাঁ, দুর্নীতিশ্রী বলে কোনো উপাধি হয়তো পাবে বাংলা। বেশ বেশ বেশ, ওকে। সুস্মিতা দি, আমি একটু একটু অপ্রিয় প্রশ্ন করি। আপনি যেহেতু একজন শিক্ষিকা, আপনি নিজে বললেন আপনার প্রফেশনালি আপনি একজন টিচার, এবং আপনারাই কিন্তু সমাজ গড়ার কারিগর। এই সমাজে স্যার ম্যাডাম বলে যখন কেউ সম্বোধন করেন, আমাদের এই অনুষ্ঠানে একজন এসএসসি চাকরিহারা শিক্ষক এসেছিলেন, তিনি বলছিলেন তিনি একটি পুরুলিয়ার দিকে একটি গ্রামের স্কুলের শিক্ষক, সেখানে না শিক্ষক এবং শিক্ষিকাদের আপনি বলেন না, তুমি বলে সম্বোধন করেন। তো আমার তাকে প্রশ্ন ছিল, আপনারা সেই পর্ব দেখেছেন, আমার তাকে প্রশ্ন ছিল যে আপনি স্কুলে যাবেন, মুখ্যমন্ত্রী তো বলছেন আপনি স্কুলে যান, তিনি বলেছেন আমি যদি স্কুলে যাই আমি শিক্ষক হয়েই ফেরত যাব, আমি শিক্ষক হয়েই ফেরত যাব। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সুস্মিতা দি আপনি কি যোগ্য না অযোগ্য, কি উত্তর দেবেন? শুনুন, আমি প্রথমে মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা, যে আমি একটা আইএসসি স্কুলের টিচার, দিল্লি বোর্ডে আইসিএসসি স্কুলের টিচার। ভাগ্যক্রমে আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো স্কুলের টিচার নই, কিন্তু আজকে যদি আমিও হয়তো যদি চাকরি পেয়ে এখানে ঢুকতাম, প্রথম প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে সেটাই আসে, সেটাই আগে আসতো যে আমি কি যোগ্য। কালকে একটি মেয়ে বলছিল, আমার মানে নিজেরই চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। সে বলছে তারা যখন লাইন দিয়ে ওই অনিকেতরা সব খিচুড়ি করে ওদেরকে সব বিলাচ্ছিল না, তখন ওরা লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছিল শালপাতার বাটিতে। মানে কোন জায়গায় এই সরকার এনে দাঁড় করিয়েছে আপনি ভাবুন। কোটি 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 টাকা। খুব লজ্জা লাগে। মানে আজকে তৃণমূলের যারা এরকম যারা খেতে পেত না, বিড়ি কেনার পয়সা ছিল না, তারা এখন মানে কি বলবো বিএমডাব্লিউ চড়ে আর কি, এরকম ব্যাপার। তা সেই জায়গায় দাঁড়িয়ে মানে তারা বাটি করে খিচুড়ি নিচ্ছে এবং একজন বলছে আমরা এই সময় মিড ডে মিলের খাবার খাওয়াই বাচ্চাদের, আর আজকে এই সময়ই দাঁড়িয়ে দুপুরবেলায় আমাকে শালপাতা নিয়ে দাঁড়িয়ে খিচুড়ি নিতে হচ্ছে। এটা কি মুখ্যমন্ত্রীর জন্য যথেষ্ট লজ্জাজনক নয়? শিক্ষামন্ত্রীর জন্য কি এটা লজ্জাজনক নয়? এটা কি বাংলার জন্য লজ্জাজনক নয়? আমার তো মনে হয় এর থেকে লজ্জার বাংলার আর কিছু হওয়ার নেই। বেশ বেশ বেশ, সেদিকে আমাদের নজর থাকবে। সুপ্রীতি, এবার যদি আমরা একটু মুর্শিদাবাদ মালদার দিকে ফোকাস করি, আপনি জানেন সেখানে কি হয়েছে। মুর্শিদাবাদ মালদায় ওয়াকফ আইনের বিরুদ্ধে কিন্তু ভ্যান্ডালিজমের একদম চূড়ান্ত হয়েছে। তারপর 3 জনকে মারা হয়েছে, 3 জন খুন হয়েছে সেখানে, জানেন আপনি? 3 জন হিন্দুকে রাস্তায় বাড়ি থেকে বার করে কুপিয়ে খুন করা হয়েছে। কিভাবে দেখছেন? শামসেরগঞ্জ, সুতি, এইসব জায়গায়, ধুলিয়ান, ধুলিয়ান, মালদা সবই, এবং শামসেরগঞ্জ মালদায়, আমাদের সাউথ মালদায় আমাদের মুখ্যমন্ত্রী বলছেন সেখানে তো আপনাদের এমপি, আমাদের সাংসদ রয়েছেন। সাংসদ কি করবেন? ঈশা খান চৌধুরী তো আপনাদের এমপি। একা ঈশা খান চৌধুরী কি করবে? বিধায়ক কাদের? বিধায়ক কাদের? মুখ্যমন্ত্রী তো বলছে কংগ্রেস সেখানে জিতেছে। না, কংগ্রেস সেখানে সাংসদ আছে, কংগ্রেসের বিধায়ক আছে, কংগ্রেসের কাউন্সিলররা আছে, কংগ্রেসের পঞ্চায়েত প্রধানরা আছে, কংগ্রেসের কোনো কিছু আছে, শুধু একজন কি আছে না সাংসদ আছে, এমপি আছে, রাইট। সেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা সময় সংক্ষিপ্ত, কিভাবে ডেসক্রাইব করবেন? একটু শুধু একটা জিনিসই বলবো, আপনার মনে আছে কিনা জানি না, যখন অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় হেরে যান, অধীর রঞ্জন চৌধুরীকে মুর্শিদাবাদের লোকে রবিনহুড বলে, এবং সেই রবিনহুডকে হারানোর বহু চেষ্টা হয়েছে। সেই রবিনহুডকে হারানোর জন্য এই সরকার সমস্ত রকম ক্ষমতা লাগিয়ে দিয়েছিল। এবং বেলডাঙ্গায় যে মানে হিংসা হয়েছিল, বেলডাঙ্গায় লোকসভার আগে যে হিংসার একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল, তার জন্য কিন্তু মুর্শিদাবাদের ভোটটাতে একটা বাইনারি ভিশন তৈরি হয়েছিল। এই বাইনারি ভিশনটা কি?
হিন্দু ভার্সেস মুসলিম, মুসলিম ভার্সেস হিন্দু। আর তৃণমূল আর বিজেপি এই কয়েনের এপিট আর ওপিট, এরা এইভাবেই একই স্ক্রিপ্ট লেখা, সেই স্ক্রিপ্ট লিখেছে আরএসএস, একটা স্ক্রিপ্ট দিয়েছে তৃণমূলকে, একটা স্ক্রিপ্ট দিয়েছে বিজেপি। মানে আপনি বলছেন সেটিং পুরোপুরি সেটিং এবং বাইনারি তৈরি করে, যাতে অন্য কোনো বিকল্প না থাকে, দুটো ভাগে শুধু ভাগ হয়ে ভোট হবে। এবং আমি বলবো আজকে বাংলার এই অস্থির পরিবেশকে তৈরি করার জন্য এই দুটো দলের অবদান খুব একটা কম নয়। বেশ, সুস্মিতাদি অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনি যে এসেছেন আমাদের স্টুডিওতে, এবং খুব ভালো লাগলো, এবং আগামী দিনেও আমাদের অন্যান্য অনুষ্ঠানে আপনাকে আসতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয় না দুর্নীতি দেখবার জন্য, নীতি নির্ণয় না দুর্নীতি আপনাদের প্রোগ্রাম, মানে জনতার অনুষ্ঠান। দুর্নীতি কোথায় কোথায় কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কারা করছে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং সেটা নিয়ে বিশ্লেষণ আমরা প্রতিটা পর্বে অতিথিরা থাকছেন আমাদের সঙ্গে, আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকের পর্বে এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।